সত্যি কথা বলতে এই মুর্শিদাবাদকে আপনি কোনোভাবেই একদিনে এক্সপ্লোর করতে পারবেন না। আপনাকে 2 রাত এখানে স্টে করতেই হবে। এবার হাতে যদি সময় না থাকছে মিনিমাম আপনাকে 1 রাত স্টে করতে হবে, কারণ শুধু মুর্শিদাবাদ কিন্তু মুর্শিদাবাদের মধ্যে সীমাবদ্ধ না। বহরমপুর সাইড রয়েছে, কাশিমবাজার রয়েছে, তারপরে ভাগীরথীর ওপারের অংশ রয়েছে। তো এই সমস্ত জায়গা এক্সপ্লোর করতে গেলে মিনিমাম 1টা রাত আপনাকে মুর্শিদাবাদে থাকতে হবে। আমরাও এই মুর্শিদাবাদকে ঘুরে দেখার জন্য 1 রাত স্টে করেছিলাম। এবার এই ভিডিওতে তুলে ধরবো প্রথম দিন আপনারা কোন কোন স্থান ঘুরে দেখতে পারবেন। আমরা বেরিয়ে পড়েছি, এই কাকু এসে গেছেন। তো এই টোটোটা আমরা বুক করেছিলাম 500 টাকায়, কিন্তু সত্যি বলতে ঠকে গিয়েছিলাম। পরে আসছি এ ব্যাপারে। এনার টোটোতে আমরা সাইট সিন করবো, তখন কথা বলে রেখেছি। খাওয়া দাওয়ার ব্যাপারে পরে আসছি। মোটামুটি আমরা স্পটগুলো ঘুরি। তো আমরা প্রথম কোথায় যাচ্ছি? কাঠগোলাপের বাগান। আচ্ছা, মুর্শিদাবাদের এই আসল মজা হচ্ছে এই ঘোড়ায় টানা গাড়ি, বাট আমরা করিনি, আমরা টোটোতেই এসে গেছি নাকি? হ্যাঁ, ওই যে আচ্ছা আচ্ছা, ওই আচ্ছা ঠিক আছে। এই সামনে দেখা যাচ্ছে মেইন গেট। পুরো গাছগাছালিতে ভরা রাস্তাটা। সামনে যাবো যেখানে প্রাসাদটি রয়েছে। সামনে সম্ভবত টিকিটও আছে, জানি না, দেখি। আচ্ছা, টিকিট আছে 2 জন 60 টাকা। এই টাকাটা বের করে দেখি। আমরা এখান থেকে টিকিট কাটলাম 30 টাকা করে নিল টিকিট পার হেড। কাঠগোলা বাগান বাড়ির সামনে যাব। এখান থেকে গাইডের জন্য বলছিল। মোটামুটি এখানে বেসিক কিছু আইডিয়া আপনার যদি থাকে এই জায়গা সম্পর্কে, আশা করি আপনার গাইড লাগবে না। আর যদি মনে করেন আপনি নিতে পারেন। তো মোটামুটি আমি রিসার্চ করেই এখানে এসেছি, মুর্শিদাবাদে আসছি, অবশ্যই রিসার্চ করেই আসবো। তো চলুন জায়গাটা আপনাদেরকে একটু দেখাই। 19 শতকের গোড়ার দিকে মুর্শিদাবাদ শহর তার শীর্ষে ছিল। বাণিজ্য, ব্যাংকিং সমস্ত দিক দিয়ে এই জায়গাটা তখন ফুলে ফেঁপে ওঠে। সেই সময় জৈনিকরা এখানে গিয়ে বসতি স্থাপন করতে শুরু করে। সেরকমই জৈনিকদের দ্বারা নির্মিত একটা প্যালেস হচ্ছে এই কাঠগোলা প্যালেস। 1873 সালে ধানপাত সিং দুগরা এবং লক্ষ্মীপাত সিং দুগরা দ্বারা নির্মিত হয়েছিল এই কাঠগোলা প্রাসাদটি। এই প্রাসাদটি শিল্প এবং স্থাপত্যের একটি নিখুঁত মিশ্রণ বা উদাহরণ বলা চলে। সুবিশাল বাগানের মধ্যে এই প্যালেসটি অবস্থান করছে। এই প্যালেসের চারিপাশে বেশ কিছু জৈন এবং হিন্দু মন্দির রয়েছে। এই প্যালেসের প্রবেশপথের একদম বাঁদিকে একটা গুপ্ত রাস্তা রয়েছে, সে সময় ব্যবহার করা হতো। চলুন সেখান থেকেই শুরু করা যাক। এই বাঁদিকে দেখবেন নিচের দিকে একটা রাস্তা চলে গেছে। এটা অ্যাকচুয়ালি কিন্তু কোনো এখানে পুকুর বা জলাশয় কিছু না, এটা অ্যাকচুয়ালি গুপ্ত সুড়ঙ্গ। মানে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য এই রাস্তাটা বানানো হয়েছিল। ঢুকেই বাঁদিকে, আর সামনে রয়েছে এই প্রাসাদ। এই হচ্ছে ভিতরের জায়গা, প্রবেশ পথ। ভিতরে চল নাকি ভিতরটা দেখে নি। ও ভিতরে ছবি তোলা নিষেধ, তো ক্যামেরা এখানেই বন্ধ করছি। ঘুরে এসে আপনাদেরকে ইনফরমেশান দিচ্ছি ভিতরে কি কি আছে। ভিতরে তখনকার যুগে যে সমস্ত ব্যবহৃত জিনিসপত্র, ঝাড়বাতি থেকে শুরু করে বসার জায়গা, খাওয়ার জায়গা, তারপরে পুল খেলতো সেই সমস্ত কিছু ছবি, তারপর ব্যবহৃত নানান জিনিস আপনারা দেখতে পাবেন। দেখি এখানে একটু এখান থেকে প্যালেসটা কেমন লাগে, তারপরে পুকুরের ওই পাড়ে যাবো। প্যালেস ফেলে একটু এগিয়ে আসলে এখানে একটা জৈন মন্দির পাবেন। তার চারদিকে শুধু গাছে ভর্তি, বাগান। এখানে গোলাপ গাছ, অ্যাকচুয়ালি একটা টাইম এখানে গোলাপ চাষ করা হতো। ওদিকে আর একটা মন্দির রয়েছে, ওটা ফেলে এলাম আমরা। আর যেদিকে তাকাবেন সেদিকে শুধু আম গাছ, নিম গাছ, সেগুন গাছ, নানা রকম গাছগাছালিতে ভর্তি। আমরা বাগানের আরও ভিতরে প্রবেশ করেছি। প্যালেসটাকে কেন্দ্র করে চারদিকে প্রচুর বড় বাগান। এই দেখতে পাচ্ছেন সেগুন গাছ রয়েছে আমার পিছনে এই সাইডে, এদিকে আম গাছ। অবশ্যই জানার অনেক কিছুই আছে এখানে, তো আপনারা গাইড নিতে পারেন। আমি মোটামুটি একটু রিসার্চ করেছি, খুব বেশি না, সেটা আপনারা ভিডিওর মাঝে মাঝে জানতে পেরে যাবেন। তো সেইটুকু তথ্য আমি দিতে পারবো, তাই আমি আর গাইড নিইনি। গাইড নেওয়ার জন্য একটা আলাদা চার্জ লাগে, 100 থেকে 200 টাকা মতন। তো সেটা বার্গেনিং করতে হয়। আর 30 টাকা যেরকম এন্ট্রি ফি, সেটা দেখিয়ে দিলাম। তো মোটামুটি প্যালেসটা এই পুকুরের এপার থেকে একটু আপনাদের দেখাই। এবার পুকুরটার এই পাশে দেখবেন একটা শৌচালয় রয়েছে পুরুষ মহিলাদের জন্য, তো ভালো ব্যবস্থা। তো আমরা চলে এসেছি পুকুরের এই প্রান্তে। এখান থেকে আপনাদেরকে একটু প্যালেসটা পুরো দেখাই।
যে কি লেভেলের একটা মানে জাঁকজমকপূর্ণ ব্যাপার থাকতো, এগুলো না দেখলে বোঝা সম্ভব না। তো যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছি আমাদের নেক্সট স্পটের দিকে। আমাদের টোটো কাকু দাঁড়িয়ে আছে সামনে, যাই কোথায় যাই সেটা আপনাদের তুলে দেখাচ্ছি। এসে পৌঁছালাম জগৎ সেটের বাড়ি। এই হচ্ছে বাড়িটা, আমি বাড়ি থেকে একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের, তারপরে ভিতরে বসবি। এটাই এন্ট্রি না? এটা ভেতর থেকে এই সামনেই রয়েছে এন্ট্রান্স, তো এখান থেকে আমি একবার দেখিয়ে দিই। জগৎ শেঠ, শেঠ থেকেই বোঝা যাচ্ছে কতটা ঐতিহ্যশালী একজন ব্যক্তি ছিলেন। নবাব সিরাজউদ্দৌলার সময় একজন বিশেষ ক্ষমতাধর মানুষ ছিলেন ইনি। তৎকালীন সময়ে বাংলার শ্রেষ্ঠ ধনী ব্যক্তি তিনি। এমনকি জমিদার এবং নবাবরা পর্যন্ত কর পরিশোধ করার ক্ষেত্রে এনার অর্থের ওপর নির্ভরশীল ছিলেন। যাদের চক্রান্তের শিকারে নবাব সিরাজউদ্দৌলা পলাশী যুদ্ধে পরাজিত হয়েছিলেন, তাদের একজন হিসাবে এই জগৎ শেঠকেও চিহ্নিত করা হয়। শুধু চক্রান্তই না, পলাশী যুদ্ধে ইংরেজদের অর্থ সাহায্যের জন্য ইনি জড়িত ছিলেন। এখানেও 30 টাকা করে এন্ট্রি রয়েছে, যেটা দেখলাম। তো দুজনের জন্য 60 টাকা। তো ভেতরে যাই, তারপর দেখাচ্ছি। বেরিয়ে এলাম আমরা। এই বাড়িটা এখন পুরোটাই মিউজিয়াম। ওনাদের ব্যবহৃত জিনিস, সে সঙ্গীতের জিনিস হোক, খাওয়া দাওয়ার জিনিস হোক, কাপড় জামা হোক, সমস্ত কিছু এখানে সব কিছু রাখা রয়েছে। অস্ত্র শস্ত্র সমস্ত কিছু সেই সময় ব্যবহৃত সমস্ত জিনিসের মধ্যে পাবেন। 30 টাকা এন্ট্রি ফি নিয়েছে। গাইড আছে, 70 টাকা নেয় গাইড। কথা বললাম, আর ভেতরে ভিডিও করতে দেয়নি, তাই আমি ভেতরে কিছু দেখাতে পারলাম না। তো বাইরে থেকে আপনাদের এখানে এইটুকু দেখাতে পারছি। যদি আপনারা গাইড নিতে ইচ্ছুক হন, নিতে পারেন। 70 টাকা করে নিচ্ছে, বাকি সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছে। বোঝার অনেক কিছুই রয়েছে। তো যাই হোক, এবার আমরা চলে যাব আমাদের নেক্সট স্পটে। কোথায় যাচ্ছি কাকা? রাজা দেবী সিং এর রাজবাড়ি। রাজা দেবী সিং, রাজা দেবী সিং এর রাজবাড়ি, তাই তো? তো এখানে একটা বোর্ড রয়েছে, ঐতিহাসিক নসিপুর রাজবাড়ি, রাজপ্রাসাদে কি কি পাওয়া যায়। তো এখানে যেটা দেখা যাচ্ছে, অস্ত্রাগার রয়েছে, গ্রন্থাগার রয়েছে, চিত্রশালা, দরবার হল এবং ঐতিহাসিক আয়না এবং নিজের মুখ দেখা যাবে না। এছাড়া রয়েছে প্রাচীন ব্যবহৃত আসবাবপত্র এবং মুগ্ধকর জিনিসপত্র। মোটামুটি এই জিনিসগুলো পাওয়া যাবে। ওভারঅল প্রত্যেকটা জায়গায় একই জিনিসই দেখতে পাচ্ছি, যে অস্ত্র থেকে শুরু করে ব্যবহৃত জিনিস, গ্রন্থাগার, এই সমস্তগুলো রয়েছে। তো এখানে এন্ট্রি হয়েছে 20 টাকা। সামনেই রয়েছে টিকিট কাউন্টার। ঐতিহাসিক নসিপুর রাজবাড়ি প্রতিষ্ঠাতা রাজা দেবী সিংহ, স্থাপিত 1776 খ্রিস্টাব্দে। মুঘল যুগের পৃথিবী বিখ্যাত ভাস্কর্য, পাথরের জাল, জাফরি, তৈলচিত্র, মানে মোটামুটি সেই সমস্ত জিনিসগুলো দেখতে পাবেন এই রাজপ্রাসাদের মধ্যে, যেগুলো সেই সময় ব্যবহৃত হতো। তো আমরা সেটাই চিন্তাভাবনা করছি, ভিতরে যাব কি না। এই হচ্ছে রাজপ্রাসাদের বাইরে থেকে অনেক বড় কম্পাউন্ড, মানে সামনে থেকে দেখলাম প্রচুর বড় কম্পাউন্ড। একটা জিনিস বলে দিই, 20 টাকা এন্ট্রি ফি। বাকি জায়গাগুলো দেখলেন, সেগুলো 30 টাকা এন্ট্রি ফি ছিল। ভিতরে কিন্তু ক্যামেরা করতে দিচ্ছে না, তাই আমরা এটা চিন্তা ভাবনা করছি, এটা স্কিপ করবো, ভিতরে যাব না। আর এখান থেকে মেন গেটে মানে অর্থাৎ ভিতরের অংশটা দেখা যাচ্ছে, অনেক বড় কম্পাউন্ড। আর এখন যা গরম হচ্ছে, রোদের তেজ অতটা নেই, বাট একটা যা গুমোট রয়েছে। আমরা ভাবছি একটু রেস্ট করব, তারপরে বাকি স্পটগুলো যাবো। এর ভিতরে আর আমরা যাচ্ছি না। আমরা এবার চলেছি নসিপুর আখড়া। রাস্তাটা একটু খারাপ, তো মোটামুটি নেমে আমি কল করছি। আর এতটা গরম না, মানে রোদের মানে তেজ এতটা নয় কিন্তু, বাট শরীরে খুব কষ্ট হচ্ছে। ঘামটাও অতটা হচ্ছে না, বাট একটা অস্বস্তি হচ্ছে। আচ্ছা, এই এসে গেছে। জায়গাটা সম্পর্কে এখানে একটা বোর্ড দেওয়া রয়েছে, তথ্য রয়েছে। এটা 1168 বঙ্গাব্দে নবাব বংশের প্রতিষ্ঠাতা প্রথম সুবারদার মির্জাফর আলী খাঁর সময়ের লাঞ্ছমান আচ্ছা, যেটা মেন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, মধ্যে আছেটা কি আছে? কাঠশিল্প খোদিত সমস্ত জিনিসপত্র, রাজস্থানের তুষার শুভ্র, তারপরে রঘুনাথ দেবের মন্দির, শতাধিক বছরের প্রাচীন প্রাসাদ, ঐতিহাসিক রথ, এই সমস্ত মানে জিনিস রয়েছে। টিকিট কেটে নিলাম 20 টাকা করে দুজনের। এই গিয়েই হচ্ছে যে রথটার কথা ওখানে উল্লেখ করা রয়েছে, এটাই হচ্ছে সেই রথ। ভিতরে তো ঢুকে গেলাম, একটাই গাইড ছিল, বাইরে কিছু মানে যারা গেস্ট রয়েছে তাদের সঙ্গে কথা বলছেন, তাদেরকে বোঝাচ্ছেন। আমরা সোজাসুজি ভিতরে চলে এসেছি। এদিকে দেখা যাচ্ছে বাহির পথ, তার মানে ভিতর হচ্ছে এইটা।
এখান থেকে ভিতরে যেতে হবে বোধহয়, বুঝতে পারছি না, দেখি। এইখানেই হচ্ছে সংগ্রহশালা এবং প্রবেশপথ, ভিতরে যেতে হবে, সোজা চলে আসবেন, এসে এখানে ভিতরে প্রবেশ করতে হবে। আর এইদিকে হচ্ছে বাইরের পথ, আর এখানে একটা গাড়ি রাখা রয়েছে, আগে ওইটা দেখি। আচ্ছা, আমি একটা মন্দিরে প্রবেশ করেছি, বাপরে বাপ, এ তো বহু বড় বড় সব স্তম্ভ, একটা আলাদা নির্জনতা রয়েছে এখানে, মানে মনেই হচ্ছে না, আমি মানে বুঝতে পারছি না কোথায় আছি, মানে এরকম টাইপের একটা ফিল হচ্ছে। তো সামনে একটা মন্দির ছিল, ওই গাড়িটা যেখানে রাখা ছিল তার সামনেই, তো সেখানে ঢুকে গিয়েছিলাম, দেখাচ্ছি বাইরে থেকে কোন জায়গাটা। ভিতরের পরিবেশটা বাইরে থেকে বোঝা সম্ভব না, মানে অপূর্ব একটা পরিবেশ ছিল। এই সামনে রয়েছে গাড়িটা, আর সামনেই রয়েছে এই মন্দিরটা, এর মধ্যে যাবেন, একটা অন্য জগতে প্রবেশ করবেন। সেই সময় যে সমস্ত পাত্রে রান্না বান্না করা হতো, বাপরে বাপ, কতজনের খাবার হতো, দেখুন, সত্যি অবিশ্বাস্য। এখানেও সেম, ভিতরটায় প্রবেশ করেছিলাম, এই ভিতরটা, এখানে অ্যাকচুয়ালি ভিতরে ক্যামেরা করতে দেবে না, তো এই জায়গাটায় বাইরে এসে ক্যামেরা করলাম, ফের বেরিয়ে যাচ্ছি, হয়ে গেছে দেখা। এখানে গিয়ে সেটা বলে দিচ্ছি, মোটামুটি সব একই, ব্যবহৃত জিনিস, আসবাবপত্র, অস্ত্রশস্ত্র, এই সমস্ত জিনিস রয়েছে। তো এখান থেকে আমরা বেরিয়ে গেছি, আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে মির্জাপুরের বাড়ি, সেই বাড়ি যেখানে নবাব সিরাজদৌল্লাকে হত্যা করা হয়েছিল, কুচি কুচি করে কাটা হয়েছিল, তো সেই বাড়িতেই আমরা যাচ্ছি। তো এসে গেছি মির্জাপুরের বাড়ির সামনে, দেখতেই পাচ্ছেন একদম একটা নষ্ট হয়ে যাওয়া গেট, বহু প্রাচীন, পুরো ভিতরে যাওয়া বারণ রয়েছে, তো দেখাচ্ছি আপনাদের। পর্যটক প্রবেশ নিষেধ। তো এটাই হচ্ছে মির্জাপুরের বাড়ি, এখানেই নবাব সিরাজদৌল্লাকে হত্যা করা হয়েছিল, তো ভিতরে যাওয়া মানে নিষেধ রয়েছে, কিছু লোক রয়েছে দেখতে পাচ্ছি। এটা রয়েছে রেসিডেন্সি অ্যান্ড ইমামবাড়া, তো অফ নবাব মির্জাপুর আলাদা আছে। আচ্ছা, এটা এখনও পর্যন্ত বাসভবন রয়েছে দেখতেই পাচ্ছেন, তার সঙ্গে এটা ইমামবাড়া রয়েছে, তাই জন্য এটা পর্যটক প্রবেশ মানে নিষেধ। তো এখান থেকে আমাদের দেখতে হবে, আর এই হচ্ছে সেই গেট, গেট থেকে একটু এগিয়ে আসলেই এখান থেকে আপনাদের দেখতে হবে ভিতরের যা আছে আর কি। তো এখনও রেসিডেন্সি রয়েছে আর ইমামবাড়া রয়েছে, সেই কারণে সম্ভবত পর্যটক ভেতরে যেতে পারে না, রেস্ট্রিক্টেড। তাছাড়া মির্জাপুরের বাড়ি বলে কথা, কার মনে কী আছে কি জানি, গিয়ে কে কী করবে না করবে, কে কী বলবে না বলবে, অনেক কিছু ব্যাপার থাকে। তো যাই হোক, আপনাদের দেখালাম, আমরা টোটোতে উঠছি। পরের গন্তব্য কোথায় কাকা? মির্জাপুর বংশধরের 1100 কবরস্থান। আচ্ছা, মির্জাপুরের বংশধরের 1100 কবরস্থান আমাদের পরের গন্তব্য। মির্জাপুর এবং তার পরিবারের ঐতিহাসিক 1100 কবরস্থান, এন্ট্রি ফি 10 টাকা। চলুন কবরস্থানটা একটু ঘুরে আসি। টিকিট পেলাম, টিকিটে অনেক কিছুই লেখা রয়েছে দেখতেই পাচ্ছেন, এই তো টিকিট। এখানে গাইড লাগবে বোঝার জন্য? না না না, বিনা গাইড ছাড়া এখানে কিছু বুঝতে পারবেন না। ঐতিহাসিক কবরস্থান আছে। আপনাদের প্রথমেই বলে দিই, এই স্থানটিতে আসলে অবশ্যই আপনারা একটা গাইড নিয়ে নেবেন, কারণ 1100 সদস্য মির্জাপুরের ফ্যামিলির, তাদের সবার নাম, তাদের শাসনকাল, কী কী করেছেন, কোনটা কার কবর, এটা সাধারণভাবে আপনার পক্ষে জানা সম্ভব হবে না। তাছাড়া আরও অনেক তথ্যের জন্য গাইড প্রয়োজন রয়েছে, বিশেষ করে এই জায়গাটার ক্ষেত্রে। মুর্শিদাবাদের অন্যতম যেটা বড় স্থাপত্য সেটা হচ্ছে হাজারদুয়ারি, আর এই হাজারদুয়ারি যিনি প্রতিষ্ঠা করেছিলেন নবাব হুমায়ুন শাহ, তিনি এখানে শহীদ রয়েছেন, এবং তার বাবা ওয়ালা শাহ তিনিও এখানে শহীদ রয়েছেন। এরকম আরও অনেকের কবর এখানে রয়েছে, সেগুলি জানার জন্য আপনাকে অবশ্যই একটা গাইড নিতে হবে। এই কবরটার মধ্যে দেখতে পাচ্ছি একটা পায়ের ছাপ দেওয়া একটা পাথর দেওয়া রয়েছে, এর মানেটা কি আমি জানি না, অবশ্যই যদি আপনাদের নর্মালি মুসলিমদের কবরে এভাবে পা দিয়ে কোনোদিনই করা হয় না, হতে পারে অসম্মানিত করার জন্যই এটা করা, কোনো কারণ হবে, সেটাই হবে। যদি আপনাদের এ বিষয়ে কিছু জানা থাকে অবশ্যই আমাদের জানাবেন। 1100খানা কবর, মানে 1100 জন মানুষের কবর,
কত বড় এরিয়ায়, তার মধ্যে এখানে সমস্ত কিছু বাঁধানো রয়েছে, কবরস্থানগুলো বাঁধানো রয়েছে, মানে বুঝতেই পারছেন কতটা বড় এরিয়া আর কতটা খরচা করে এটা বানানো হয়েছিল সেই সময়, শুধুমাত্র কবর দেওয়ার জন্যে। শহীদ রয়েছে সবাই এখানে, মির্জাপুরের 1100 বংশধর। তো বেশ রাজকীয় ব্যাপার, দেখেই বোঝা যাচ্ছে, যেটা হওয়া স্বাভাবিক অ্যাকচুয়ালি। দেখতে পাচ্ছেন এর পরেও আছে, আমি জুম করছি, মানে অনেকটা জায়গা পর্যন্ত বিস্তৃত। 1100 লোকের মানে এখানে কবর, মানে বুঝতেই পারছেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে অনেকের নাম এখানে অস্পষ্ট, লেখা রয়েছে আরবি ভাষা, ওটা আরবি ভাষা লেখা না বেশ কিছু, না আরবি উর্দুতে লেখা রয়েছে, তার সঙ্গে ইংরাজিতে কিছু লেখা রয়েছে, বোঝা অসম্ভব। বেশ কিছু জায়গায় বোঝা যাচ্ছে, সব বোঝা সম্ভব না। তো সেক্ষেত্রে এখানে গাইড আপনারা নিতে পারেন, গাইড রয়েছে সামনে, 70 থেকে 100 টাকা চার্জ করবে, আপনাকে সমস্ত কিছু বুঝিয়ে দেবে। এবারে আমরা এসে হাজির হয়েছি বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁর মেয়ের জীবন্ত সমাধির কাছে, আজিমুন্নেসা বেগমের জীবন্ত সমাধি। লোকমতে একটা টাইমে এই মুর্শিদ কুলি খাঁর মেয়ে আজিমুন্নেসা বেগমের একটা দুরারোগ্য ব্যাধি হয়, যেটা কেউ সারাতে পারছিল না। ইতিমধ্যে একবার এক হাকিম এসে বেগমকে বাচ্চা শিশুর কলিজা খাওয়ার নির্দেশ দেন। এবার বেগম বাচ্চাদের কলিজা খাওয়া শুরু করেন। আস্তে আস্তে তিনি সুস্থ হয়ে যান, কিন্তু সুস্থ হয়ে যাওয়ার পরেও বাচ্চাদের কলিজা খাওয়া তিনি বন্ধ করতে পারেননি, একটা নেশায় পরিণত হয়। পরে মুর্শিদ কুলি খাঁর কাছে এই খবরটা গেলে তার মেয়েকে তিনি জীবন্ত কবর দেন। সংক্ষেপে আপনাদের যে কথাটি বললাম এ বিষয়ে বিতর্ক রয়েছে, অনেক ঐতিহাসিক এটাকে নস্যাৎ করেছেন। আচ্ছা এইটা জীবন্ত কবর। আচ্ছা, এর ওপর দিয়ে সবাই মারিয়ে যায়, আর এখানে অ্যাকচুয়ালি কবরটা রয়েছে। জীবন্ত কবর ভাবা যায়? কবরটা নিচে রয়েছে, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠলে কি আছে দেখি চলুন। আচ্ছা, ঠিক এই জায়গায় কবরটা রয়েছে, এর ওপর দিয়ে আমরা যাচ্ছি। হ্যাঁ, এখানেই কবরটা রয়েছে, এখান থেকে আমরা দেখলাম। আরে হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা কোনো একটা সৌধ কিছু একটা ছিল, সেটা এখন ধ্বংসপ্রাপ্ত। চলুন দেখা যাক। তো কবরের ওপর দিয়ে আমরা এই জায়গাটা এসেছি, দেখতে পাচ্ছেন একটা গেট টাইপের রয়েছে, এ পাটটা পুরো ফাঁকা। এটা কি জন্য আছে আমার জানা নেই, যদি জানি অবশ্যই আমি সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আচ্ছা, ঘর ছিল, মসজিদ টাইপের ছিল, এটা ভূমিকম্পে ভেঙে গেছে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যেখানে গিয়েছিলাম আমি বললাম যে আমার জানা নেই, ওখানে একটা মসজিদ ছিল, সেটা ভেঙে গেছে, আর কবরের প্রতি আমরা গেলাম। তো আমাদের পরের গন্তব্য কোথায় কাকা? কাটরা মসজিদ। কাটরা মসজিদ, যার নাম হয়েছে মুর্শিদাবাদ। আচ্ছা, মুর্শিদ কুলি খাঁ, একদম মুর্শিদ কুলি খাঁর সমাধি, কাটরা মসজিদ, সেখানেই যাচ্ছি আমাদের পরের গন্তব্য। চলুন। তো আমরা এখন এসে হাজির হয়েছি কাটরা মসজিদ এবং মুর্শিদ কুলি খাঁর সমাধিস্থলে। এটা মুর্শিদাবাদের অন্যতম একটা সেরা দর্শনীয় স্থান। তো চলুন আপনাদেরকে দেখাই সেই স্থানটা। তো আমরা একদম মসজিদের ভিতরে এসে গেছি, দেখতে পাচ্ছেন খোলামেলা একটা জায়গা রয়েছে। একটা টাইমে এখানে প্রতিনিয়ত নামাজ পড়া হতো, বাট এখন হয়তো প্রতিনিয়ত হয় না, যতদূর আমার কাছে ইনফরমেশান রয়েছে। তো চলুন এই ভিতরটা যাই। এই স্ট্রাকচারটা দারুণ, জাস্ট দারুণ দেখাচ্ছি। আপনাদের দেখালাম, একটা টাইমে উপরে সমস্ত কিছু ছিল, এখন পুরো ধ্বংসবাসেস দেখতে পাচ্ছেন। এখানকার কিছু শট আপনাদের দেখাবার চেষ্টা করলাম। অনেক বড় এরিয়া, এখনও পর্যন্ত টিকে আছে, ইতিহাসকে বহন করে নিয়ে যাচ্ছে। অসম্ভব সুন্দর জায়গা এটা। আমরা এখন এই মসজিদের কম্পাউন্ডের সাইডে যে পাঁচিলগুলো রয়েছে তার মধ্যে রয়েছি, এর মধ্যে যাওয়া যাচ্ছে। একটু নিচু হতে হবে আপনাদের, খুবই ঠান্ডা, মানে এই গরমে বাইরে যতটা গরম এখানে ততটাই ঠান্ডা। প্রত্যেকটা জায়গা নিখুঁতভাবে বানানো। তখনকার টাইমের ইটগুলো দেখুন, মানে সরু সরু ইট, কিন্তু চুন সুরকি দিয়ে গাঁথা, বাট ছেড়ে যাওয়ার কোনো গল্প নেই। আর এই জায়গাগুলো দেখুন, ইট বসিয়ে 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 থাকে 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 এই গম্বুজটাকে বানানো হয়েছে।
সম্পূর্ণ ইটে। ওই জায়গাটা প্রথমে গিয়েছিলাম, ভিতরের অংশটা যেটা ভেঙে গেছে আপনাদের দেখালাম, আর আমরা এখান দিয়ে হেঁটে 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 এই জায়গাটা দিয়ে এলাম। তো অনেক বড় এরিয়া। রোদ্দুরের তেজ অতটা নেই, বাট গরম প্রচণ্ড। বুঝতেই পারছেন আমাকে দেখে কি অবস্থা, পুরো ঘেমে গেছি, পাতলা গেঞ্জি পরেছি। মজার ব্যাপার হচ্ছে যখনই আমি এই দালানগুলোর নিচে আসছি, আমি কেন, যে কেউ এখানে এই দালানগুলোর নিচে আসছে ততটাই ঠান্ডা। বাইরে যেরকম গরম, ওপেন এয়ারে যে গরমটা লাগছে, যখন এই দালানগুলোর নিচে আসছি তখন ততটাই ঠান্ডা। মানে কিভাবে বানানো, মানে বুঝতেই পারছেন তখনকার যুগের টেকনোলজি। মুর্শিদ কুলি খাঁর সমাধি এই পাশেই রয়েছে, যার নামে মুর্শিদাবাদ নামকরণ করা হয়েছে। চলুন ব্যাক ক্যামেরাতে আপনাদের দেখাই। সাদা গেটটা থেকে নিচে নেমে আসবেন, এসেই এই জায়গাটা রয়েছে মুর্শিদ কুলি খাঁর সমাধি। আচ্ছা, এই নিচে রয়েছে। নিস্তব্ধ একদম, আর এখানে আরো বেশি ঠান্ডা। তো এবার বেরিয়ে যাব আমরা। গরম প্রচণ্ড লেভেলে। আমি শুনেছিলাম মুর্শিদাবাদে গরম আছে, ওয়েদারটা ভালো, বর্ষাকাল, সেপ্টেম্বরের প্রথম, ভেবেছিলাম এতটা গরম হবে না, রোদ্দুর অতটা নেই, বাট বুঝতেই পারছেন কি অবস্থা। তো কাটরা মসজিদ থেকে আমরা বেরিয়ে আসছি, এখন মোটামুটি বাজে 4টে। তো আমরা যাচ্ছি জামান পোশাক কামান দেখতে। তো চলুন সেখানে যাই, গিয়ে আপনাদেরকেও দেখাই আর কিছু তথ্য তুলে ধরি। এবারে আসি এই টোটোর ব্যাপারে। ভিডিও শুরুতে আপনাদের জানিয়েছি 500 টাকার বিনিময়ে এই টোটোটা আমরা বুক করেছি এই সমস্ত সাইট সিনের জন্য, কিন্তু আমরা ঠকেছি। তার কারণ হাজারদুয়ারির সামনে মাত্র 300 টাকায় আপনারা এই সমস্ত স্পটগুলো ঘুরতে পারবেন, টোটো ওখানেই পেয়ে যাবেন। কিন্তু আমরা স্টেশন থেকে যেহেতু বুক করেছি তাই আমরা ঠকে গিয়েছিলাম। এই সেই কামান। আচ্ছা, বন্দুকটি সোনা, রূপা, তামা, সীসা, দস্তা, পারদ, লোহা, টিন নামক 8টি ধাতু সংমিশ্রণে তৈরি। আচ্ছা, 17 ফুট 6 ইঞ্চি লম্বা। 1637 খ্রিস্টাব্দে এটা দারোগা শের মোহাম্মদ নির্দেশে হরবল্লভ দাসের তত্ত্বাবধানে জনার্দন কর্মকার কর্তৃক ইসলাম খানের যখন বাংলার সুবিধারী ছিলেন তখনই এটা ঢাকার বন্দুকটা, আচ্ছা ঢাকায় এটা তৈরি করা হয়েছে। এখান থেকে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন এই জাহান কোষা বন্দুক বা কামানের ব্যাপারে। তো চলুন এটা দেখি গিয়ে। বাপ, পিটিয়ে পিটিয়ে বানানো, হাতে তৈরি, সেই সময় বোঝাই যাচ্ছে। মানুষ এখন হাত দিয়ে দিয়ে এটা মসৃণ হয়ে গেছে, বাট এর শেপগুলো দেখলেই বুঝতে পারবেন যে মানে মানে ঠিক মসৃণ না ব্যাপারটা, পিটিয়ে পিটিয়ে বানানো সেই সময়। আবার এটা মনে হয় সবাই তোলাতুলি করতে বলে এটা মেরে দিয়েছে। তো এই কামানটা একবারই ফায়ার করা হয়েছিল, ফায়ারের ফলে যারা অন্তঃসত্ত্বা ছিলেন তাদের মিসক্যারেজ হয়ে যায়, তারপরে এটা আর ফায়ার করা হয়নি। এইরকমই কামান আরেকটা রয়েছে হাজারদুয়ারির সামনে, কিন্তু এটা তার থেকেও বড় এবং শক্তিশালী। কামান সেটা দেখলাম, আপনাদেরকেও দেখালাম। আমরা যাচ্ছি এবার এক রাত্রে ফুটো মসজিদ, যেটা বললেন কাকু, সেটা হচ্ছে যে মসজিদটা কমপ্লিট করতে পারিনি, একটু বাকি ছিল, তাই জন্যে তার নাম হয়ে গেছে এক রাত্রে ফুটো মসজিদ, একটু অন্য ধরনের নাম। তো চলুন দেখি মসজিদটা কেমন। আচ্ছা, কোথা দিয়ে? হ্যাঁ, এই পাশ দিয়ে। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে সেই মসজিদটা যেটা ইনকমপ্লিট। আচ্ছা, এটা বড় স্থাপত্য, বাট কিন্তু কমপ্লিট হয়নি, যেটা বললো। এখান থেকে উপরটা দেখা যাচ্ছে গম্বুজটা। আচ্ছা, এই হচ্ছে সেই গর্তটা যেটার জন্য বলছে এক রাতে ফুটো মসজিদ। তো মেনলি ওই জিনিসটা মেবি কমপ্লিট হয়নি। ওই ওপরের ওই গর্তটা রয়েছে ওইটা নাকি? আচ্ছা, এই দিক দিয়ে। আচ্ছা, কি ভিতরে যাওয়া যায়? হ্যাঁ, বেশ ভালোভাবে বানানো হয়েছিল, বাট কমপ্লিট হয়নি, আর জঙ্গল হয়ে গেছে।
আচ্ছা, এখানে একটু দেখে উঠতে হবে। ভিতরে ঢোকা যাবে তো? আচ্ছা, এই হচ্ছে ভিতরের পরিস্থিতি। এদিকে জঙ্গল হয়ে গেছে, মানে পুরো সব ক্ষয়ে ক্ষয়ে পড়ে যাচ্ছে, অবস্থা কিন্তু খুব একটা ভালো না। এই সেই জায়গাটা যেটা কমপ্লিট হয়নি। আচ্ছা, বাইরে থেকে আমরা এটা দেখেছিলাম, এখানেও একটা গর্ত রয়েছে, এখানে একটা বড় গর্ত রয়েছে, আর বড় বড় সব ফাটল। তো এই মসজিদের অদ্ভুত নামের কারণটা কি খুঁজে বের করলাম এই কারণে। তো যাই হোক, আমাদের যে টোটো কাকু রয়েছে তিনি নিয়ে এলেন। শান্ত জঙ্গল হয়ে গেছে এই জায়গাটা, মেনলি জঙ্গল হয়ে গেছে। আচ্ছা, সিঁড়ি দিয়ে ওপরেও জায়গা রয়েছে ওঠার, অ্যালেন খুঁজে। আচ্ছা, ওনাকে আচ্ছা, এখানে একটা সিঁড়ি রয়েছে, ওপরে কি যাওয়া যায়? যাওয়া যায় না? না 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 না, ঠিক আছে ঠিক আছে, জিজ্ঞেস করলাম, যাওয়া যায় না কোনোভাবে। তো আপনার দেখিয়ে দিই, এই দেখুন সিঁড়িটা রয়েছে ওপরে ওঠার জন্যে। পুরো নিস্তব্ধ, যদি আমরা কথা না বলি না কোনো আওয়াজ পাবেন না। সাইডে জঙ্গল আর ভিতরেও জঙ্গল হয়ে গেছে। তো আমার মনে হয় এখানে বেশিক্ষণ থাকা ঠিক না, মানে পুরো ফাটল ধরে গেছে, ভেঙে গেছে, যে কোনো টাইমে যে কোনো কিছু হতে পারে, কথা বলাও ঠিক নয়। তো চলুন বেরিয়ে যাই। এখানে ব্যাপারটা হচ্ছে বয়স্ক লোকরা তো আসতেই পারবে না, সাবধানে। বাচ্চাদেরও আসা উচিত না। নর্মাল আমাদের মতো মানুষরা আসলেও ভেবেচিন্তে আসতে হবে, কারণ এখানকার পরিস্থিতি ভালো না, যে কোনো টাইমে যে কোনো কিছু ঘটে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন রুমে চলে এসেছি। যেটা বলার সেটা হচ্ছে আমাদের টোটো ভাড়া, যে সাইট সিন আজকে করলাম, টোটো ভাড়া নিয়েছে 500 টাকা, বলেছিল 820 টাকা, এরকম কিছু। বার্গেনিং করেছি, 500 টাকা হয়েছে, এর থেকে কমেও হতে পারে, বার্গেনিং করে নেবেন। আর যদি আপনারা শেয়ারে যেতে চান, লোক যদি পেয়ে যাচ্ছেন, তাহলে 125 টাকা করে নেবে পার পার্সন, ঠিক আছে? তো আজকের যা সাইট সিন ছিল সেটা দেখালাম। কালকের আমরা হাজারদুয়ারি একদম সামনেই রয়েছে, 10টা থেকে খুলে যায়। এখন আজকের বন্ধ হয়ে যাবে 5টার সময়, কারণ এখন 4:45 বেজে গেছে। তো আজকে আর যাবো না, আজকে আমরা রেস্ট করবো। কালকে হাজারদুয়ারি যাবো, তারপরে যা যা প্ল্যানিং থাকবে সেটা পরের ব্লগে আপনারা দেখতে পাবেন। যাই হোক, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। গরমে আমার কথাবার্তা বা এগুলো একটু অসংলগ্ন হচ্ছে, নিজেও বুঝতে পারছি। যাই হোক, একটু অ্যাডজাস্ট করে নেবেন। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।